খুবই আনন্দিত আমাদের এবং আমাদের স্কুল আজকে ধন্য হয়ে গেল। আমরা পেয়েছি বৈকুণ্ঠানন্দজি মহারাজ, ওনাকে আমি ভক্তি বিনম্র চিত্তে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমাদের বিদ্যালয়ে ওনার শুভ পদার্পণকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি দীপক চক্রবর্তী মহাশয়কে, অবসরপ্রাপ্ত শিক্ষক, মিশনের একনিষ্ঠ কর্মী। উনিও এসেছেন আমাদের স্কুলে। আমাদের ছাত্রছাত্রীরা মূল্যবোধের শিক্ষা পাবে। আমি স্বাগত জানাচ্ছি আসাম ইউনিভার্সিটির প্রফেসর শ্রদ্ধেয় ত্রিদেশমুখ মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি আমাদের বিহারা রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গের সুধাংশু দেব মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি আমার বন্ধু প্রতিম রামকৃষ্ণ সেবাশ্রম মিশনের একনিষ্ঠ কর্মী সঞ্জয় আচার্য মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি এখানে আমাদের ছাত্রদেরকে আজকে সোলার সিস্টেম, সৌরমণ্ডলের ঘটনাবলী দর্শন করছেন, দেখাচ্ছেন। তো সঞ্চালী নাটক প্রকাশিত এবং দেবেন কার্বিথই এবং দেবিকা ধর মহাশয়কে। আজকে সত্যি আমাদের কাছে একটা পবিত্রতম দিন। রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ ওনাদের শিলচর মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয় সমূহে মূল্যবোধের শিক্ষা জাগৃতি হিসাবে উদযাপন করছে এবং আমাদের বিদ্যালয়ে ওনারা এসেছেন। সত্যি আমরা মূল্যবোধ আজকাল হারিয়ে ফেলেছি। ভারতবর্ষের ইতিহাসে স্বামী বিবেকানন্দের নাম এক অদ্বিতীয় নাম। উনি আমাদের ভারতবাসীকে চিরনিদ্রা থেকে জাগৃত করিয়েছেন। উনি যুবক সমাজকে পথ প্রদর্শন করেছেন। ওনার জীবন আদর্শ যদি আমাদের ছাত্রছাত্রীরা পড়ে এবং ওনার জীবনের যে উপদেশাবলী ওইগুলো যদি মূল্যায়ন করে একটু কাজে লাগাতে পারে, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ ধন্য হয়ে যাবে। সত্যি আমরা জানি যে আমরা ছোট সময়ে আমাদের স্কুলে একটা চরিত্র পাঠ বলে বিষয় থাকতো। আজকাল কেন জানি না আমাদের সরকারি বিদ্যালয়ে এই পাঠটি উঠে গেছে। হ্যাঁ, প্রাইভেট স্কুলগুলোতে মরাল সায়েন্স বলে একটা সায়েন্স পড়ানো হয়, এথিক্যাল এডুকেশন বলি, আর ভ্যালু এডেড এডুকেশন বলি, আর নৈতিক শিক্ষা বলি। আমরা দেখছি মানুষ শিক্ষিত তো হচ্ছে, মা বাবাকে ট্রেনে ছেড়ে দিচ্ছে, আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আমরা যদি ইতিহাস ঘাঁটি, কিছু ঘটনা চোখে পড়ে। আজকে ভারতরত্ন শ্রদ্ধেয় প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথাও মনে পড়ে। উনি সুশিক্ষিত। ঠিক একইভাবে প্রখ্যাত সন্ত্রাসবাদ ওসামা বিন লাদেনের কথাও মনে পড়ে। উনিও শিক্ষিত, কিন্তু ওনার শিক্ষাকে সমাজ ধ্বংসের কাজে লাগিয়েছেন। আর আরেকজন সমাজের কাজে লাগিয়ে এবং শেষ শ্বাস নিঃশ্বাস পর্যন্ত উনি ছাত্রদের উদ্বুদ্ধ করাতে ওনার প্রাণকে দেশের করে দিয়েছেন। এরকম সমাজে অসংখ্য উদাহরণ আছে। আজকাল আমরা সত্যি মূল্যবোধ হারিয়ে ফেলেছি। সেটা নির্ভয়া কাণ্ড হোক আর সেটা আরজি করের কাণ্ডই হোক। তো আজকালকে এই মূল্যবোধটা জাগিয়ে তুলতে ওনাদের প্রয়াসকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে এখানে মহারাজজি এসেছে, ওনার শ্রীমুখ থেকে কিছু কথা শুনি আমাদের ছাত্ররা যদি উদ্বুদ্ধ হতে পারে, জীবনে যদি ওরা একটু কাজে লাগাতে পারে, তাহলে ওরা নিজেরা একটা ভালো মানুষ হতে পারবে। আর একজন ভালো মানুষ যদি হয়, তাহলে সে পরিবারের, সমাজে, দেশের উন্নতি করতে পারবে। আমি ওনার কাছে ভক্তি বিনম্র চিত্তে আবেদন জানাচ্ছি, উনি যাতে আমাদের ছাত্রদেরকে আশীর্বাদ করেন, ওরা যাতে ভালো মানুষ হতে পারে।
উনি যাতে আশীর্বাদ করেন আমাদের বিদ্যায়নটি একটি সফল বিদ্যায়ন এবং জেলার মধ্যে, রাজ্যের মধ্যে যাতে একটা ভালো স্থান অধিকার করতে পারে। আমি বক্তৃতা দীর্ঘায়িত করছি না, আজকে আমাদের সোনার পালা। আমি ধন্যবাদ জানাচ্ছি অজিতা দেশমুখ মহাশয়কে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্যবৃন্দ, তো প্রারম্ভিক ভাষণে আপনারা শুনেছেন যে কি কারণে এই স্কুলে আমরা এসেছি। আমাদের ভালো লাগছে গ্রামের এই স্কুলে আসতে পেরে। তাছাড়া আরও ভালো লাগছে আমাদের পত্রী ম্যাডাম এবং দীপক স্যার দুজনেরই ছোটবেলা এই গ্রামে কেটেছে, তো তাদের সাথে তাদের গ্রামে আসা একটা আলাদা অনুভবের ব্যাপার। তো সীমিত সময় আবার একটি স্কুলে যেতে হবে, আমি চেষ্টা করব। তোমরা হয়তো কখন সুযোগ পাবে না কলকাতা যাওয়া, দক্ষিণেশ্বর দেবালয় দেখা, বেলুড় মঠ দেখা, সেই জন্য আমি কয়েকটা ম্যাপ তৈরি করেছি, আর তার মাধ্যমে আমি ছোট্ট করে তোমাদের কাছে কিছু বলবো। এই যে ম্যাপে দেখতে পাচ্ছ অনেক স্কুলে আমরা গিয়েছি। তোমাদের এই স্কুলটি হলো 98তম স্কুল। অলরেডি আমরা 97টি স্কুল কভার করেছি। তো অনেক স্কুলে দেখেছি ছাত্রছাত্রীরা তারা বিবেকানন্দকে চেনে না, তার ছবি দেখে না, ইত্যাদি ইত্যাদি। তো সেই বিশেষ কারণেই এই ছবি নিয়ে তোমাদের কাছে দু একটি কথা বলা। ছবিতে দেখতে পাচ্ছ যে ওপাশে যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের ছবি, আর এদিকে যুগাচার্য স্বামী বিবেকানন্দের ছবি। আমাদের শাস্ত্রে আছে যে যাকে আমরা ভগবান বলি বা ঈশ্বর বলি, তিনি দুটি ঋষির রূপ ধারণ করে হিমালয়ে যুগ যুগ ধরে তপস্যারত। যখনই মর্তের প্রয়োজন হয়, সেই দুই ঋষি মানুষের রূপ ধারণ করে মহাপুরুষ রূপে অবতীর্ণ হন এবং পথহারা মানুষকে পথ বলে দেন। তো 19বিংশ শতাব্দীর সমাজ জীবন সেই রকম একটি অবক্ষয়মুখী ছিল। সেই জন্য সেই দুই ঋষি, একজনের নাম নারায়ণ ঋষি, আরেকজনের নাম নর ঋষি, তারা এসেছিলেন মর্তে। শ্রীরামকৃষ্ণদেব হলেন নারায়ণ ঋষি, স্বামীজি হলেন নর ঋষির অবতার। যুগে যুগে শ্রীরামচন্দ্রের সাথে এসেছিলেন, কৃষ্ণের সাথে এসেছিলেন, বুদ্ধদেবের সাথে এসেছিলেন, মহাপ্রভুর সাথে এসেছিলেন। সবসময় ওই দুই ঋষি দুটি রূপ ধারণ করে আমাদের মর্তভূমিতে আসেন। তো এই যে তোমরা বড় হলে জানতে পারবে, এই যে দুই মহাপুরুষের মিলন ঘটেছিল একটা অভূতপূর্ব ঐতিহাসিক ঘটনা। 1000 বছর পরাধীন ছিল এই ভারতবর্ষ, সমাজ জীবন অধঃপতিত ছিল। তো সেই সময় এই যে গুরু শিষ্যের মিলন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। এই দুই মহাপুরুষের প্রেরণাতেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছেন। আর অন্যান্য যা কিছু প্রগতি আমরা দেখতে পাই, এই দুই মহাপুরুষের প্রেরণা তার পেছনে রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব এই যে এখানে রয়েছে, ভারতের কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য তিনি এসেছিলেন। আর যে সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন, সেই সত্য স্বামীজিকে দিয়ে গিয়েছিলেন এবং ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করার জন্য ভারতবর্ষের যে সুউচ্চ দর্শন চিন্তা, বেদান্ত থটস, সেইগুলোকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন স্বামীজি। তাই এই দুই মহাপুরুষের প্রেরণায় ভারতবর্ষের সমাজ জীবনের পুনরুত্থান ঘটেছিল। এবং স্বামীজি বলে গিয়েছিলেন যে আগামী 50 বছরের মধ্যেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে। তো সেটা ঘটেছিল, তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল। নেক্সট।
তো অনেকে প্রশ্ন করে যে স্বাধীনতা সংগ্রামে মিশনের কি ভূমিকা, সেসব আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। শুধু একটা এক্সাম্পল দেই যে স্বামীজির কাছে প্রায় বড় বড় সব স্বাধীনতা সংগ্রামীরা আসতেন বেলুড় মঠে, পরামর্শ নিতেন, এবং স্বামীজি তাদেরই অনুরোধে মিস ম্যাকলাউডকে বলে লন্ডন থেকে এক নৌকা ভর্তি তিনি বন্দুক আনিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীদের হাতে দেওয়ার জন্য। এইরকম ভাবে স্বামীজি উৎসাহ দিয়েছিলেন। এই যে বাম দিকের যে ছবিটা দেখছো, দক্ষিণেশ্বর দেবালয়, রানী রাসমণি ওইটি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে 12টা শিবের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে এবং কালী মন্দির আছে। এই যে ডান দিকে যে ছবিটি, কালী, এর নাম হলো ভবতারিণী মা। এই ভবতারিণী মাই ছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের ইষ্ট দেবী। 12 বৎসর এই সাধন ভূমিতে শ্রীরামকৃষ্ণ দেব সাধন ভজন করে গেছেন এবং কিছু সত্যকে তিনি উপলব্ধি করেছেন। কি সত্য? প্রথম তিনি উপলব্ধি করেছিলেন মা কালী তার অন্তরে থেকে, মা কালী নিজেই তার যে মিশন, তার যে উদ্দেশ্য ভারতবর্ষকে বাঁচিয়ে রাখা, সেই কাজগুলি করে গিয়েছেন। এটি উপলব্ধি করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব। নিজেকে ইনস্ট্রুমেন্ট ভাবত যে আমি একটি যন্ত্র মাত্র, আর কেউ নই। তাই নূতন যুগধর্ম সংস্থাপিত হবে, এটি শ্রীরামকৃষ্ণ দেব বুঝেছিলেন। দ্বিতীয়, তিনি যে মানুষকে শুনিয়েছিলেন তার বাণী, প্রত্যেকটি নারীর অন্তরে জগন্মাতা আছেন। এই বুদ্ধিতে আমরা বিশ্বাস স্থাপন করে যেন প্রতিটি নারীকে সম্মান দিতে শিখি, এটিও তিনি বলে গিয়েছিলেন। নিজের বিবাহিত স্ত্রী সারদা দেবীকে তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন এই সম্মান দেওয়ার জন্যই। তিনি নারীকে গুরুরূপে বরণ করেছিলেন। নারীকে, নিজের মাকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে এনে রেখেছিলেন। এইভাবে কত ঘটনা রয়েছে। তিনি নারী সমাজকে সম্মান দিয়েছিলেন, তাদের উন্নতির জন্য নানা পরামর্শ দিয়ে গিয়েছেন। আর দুটি যে তার মত, যুগবাণী যাকে আমরা বলি, যত মত তত পথ, বিভিন্ন সম্প্রদায়ে তিনি সাধন ভজন করে, তাদের মত অনুযায়ী সাধন ভজন করে একই সত্যে তিনি উপনীত হয়েছিলেন এবং যত মত তত পথ বাণীটি যুগবাণী রূপে মানুষকে বিতরণ করেছিলেন। আরেকটি জিনিস তিনি করেছিলেন, প্রত্যেকটি মানুষের অন্তরে নারায়ণ আছেন, শিব আছেন, সর্বম বিষ্ণুময়ম জগৎ। ঋষিরা যে সত্যকে উপলব্ধি করেছিলেন, সর্বম খলুইদম ব্রহ্ম, শ্রীরামকৃষ্ণদেব সেটি উপলব্ধি করলেন যে প্রত্যেকটি বালি কোণার ভেতর থেকে মা কালী টুকি মারছেন। সেই জন্য তার যুগবাণী হলো শিব জ্ঞানে জীব সেবা। জীব শিব, শিব জীব তত্ত্ব তিনি প্রতিষ্ঠা করে গেলেন। আজকে যে আমরা মঠ মিশন দেখছি, সেটা এই বাণীরই প্রয়োগ, আর কিছু না। তাই ঠাকুরের যে দুটি অবদান, একটি অবদান হলো মা শারদাকে ষোড়শী রূপে পুজো করে বিশ্ব মাতৃত্ব বোধে উন্নীত করেছিলেন, যাতে তিনি মাতৃভাব জগতে বিতরণ করতে পারেন। তো এরপর আমরা দেখব স্বামীজি। স্বামীজির অবদানটি কি? তিনি এগুলো জানলে তাদের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এগুলো আমাদের জেগে উঠবে। সেই জন্য জানা। স্বামীজির অবদান কি না, তার সর্বশ্রেষ্ঠ অবদান হলো এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। কীর্তির যশ সজীবতি, আমাদের হিতোপদেশ গ্রন্থে আমরা পাই। বড় মাপের কাজ করলে মানুষ তাকে মনে রাখে, তিনি অমর হয়ে থাকেন। তো স্বামীজির কীর্তি হলো এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এবং এই যে আমাদের সনাতন ধর্ম, বেদান্ত ধর্ম বিশ্বময় তিনি প্রচার করে গিয়েছিলেন। আর কি না, সন্ন্যাসী, আমাদের শাস্ত্র অনুযায়ী সন্ন্যাসী কোনো নিজস্ব কর্ম নেই, সন্ন্যাসীর কোনো কর্ম নেই। সন্ন্যাসীরা ভিক্ষা করবেন আর সাধন ভজন করবেন, ভিক্ষার নেই জীবন ধারণ, এটি হলো আমাদের শাস্ত্র বচন। কিন্তু স্বামীজি
সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছিলেন। ভোরবেলা 4 ঘন্টা জপ ধ্যান করছে সাধুরা, সন্ধ্যাবেলা ব্রাহ্ম মুহূর্তে জপ ধ্যান করছে, বাকি সময়টা তমোগুণে কাটায়। তো সেই জন্য স্বামীজির মাথায় এটি এলো যে সাধুদের যদি কাজে লাগাতে পারি, তাহলে মানুষের সেবায়, জাতির সেবায়, জন্মভূমির সেবায়, রাষ্ট্রের সেবায় এটা তো একটা বিরাট কাজ হবে। তাই তিনি রামকৃষ্ণ মিশন যে সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, তার সাথে তিনি কর্মকে যুক্ত করলেন। এই সাধুরাই স্কুল চালাবে, কলেজ চালাবে, ইউনিভার্সিটি চালাবে, হাসপাতাল চালাবে, রিলিফ কাজ করবে, এই কাজকে তিনি প্রয়োগ করলেন। ভারতবর্ষে যত সন্ন্যাসীদের আশ্রম, আখড়া ইত্যাদি সব ছিল, কারো কিন্তু কর্ম ছিল না, সবই সাধন ভজন বিজ্ঞান এইরকম সব তীর্থ ভ্রমণ এইসব ছিল। স্বামীজি প্রথম এই কর্মকে যুক্ত করলেন সন্ন্যাসী সংঘে। তো সেই জন্য আমরা কি দেখতে পাই না, রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল কলেজ, আজকে ভাবলে তোমরা অবাক হয়ে যাবে, অনেকে জানো না। এই স্কুলে দেখো ফর্মাল এডুকেশন, আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের কলেজ আছে, সারা ভারতবর্ষ জুড়ে হায়ার সেকেন্ডারি স্কুল আছে, জুনিয়র স্কুল আছে। এইরকম করতে করতে ফর্মাল এডুকেশনে পড়ে প্রতি বছর এই 1.5 লক্ষ ছাত্রছাত্রী। 1.5 লক্ষ ছাত্রছাত্রী ফর্মাল এডুকেশনে পড়ে। নেক্সট, এরপরে আমরা দেখব নন ফর্মাল এডুকেশন, বিভিন্ন রকমের ভোকেশনাল এডুকেশন, কম্পিউটার ট্রেনিং, নার্স ট্রেনিং ইত্যাদি। এইগুলো আমরা এই দেখো, সেখানে 2.5 লক্ষ ছাত্রছাত্রী পড়ে। এটা একটা ডাটা, গত বছরের রিপোর্ট থেকে আমি নিয়েছি। তো 3-3.5 লাখ ছাত্রছাত্রী প্রতি বছর রামকৃষ্ণ মিশনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশুনো করে। একটা ইনফরমেশন তোমরা পেলে, কারণ তোমরা ছাত্র। নেক্সট, এরপর আমরা দেখব তাদের মেডিকেল ইউনিট। আমাদের অনেক সারা ভারতবর্ষ জুড়ে অনেক আমাদের হাসপাতাল আছে, বড় বড় হাসপাতাল। তার সেই হাসপাতাল, ডিসপেন্সারি, মোবাইল ভ্যান, নার্সিং ট্রেনিং, এইরকম করে আমাদের হাসপাতাল সেন্টারগুলোকে বেডের মধ্যে যারা চিকিৎসা পায়, সেই রকম প্রায় 1.5 লক্ষ রুগী। আর আউটডোরে যারা চিকিৎসা পায় তারা প্রায় 60 লক্ষ, এরা 60 লক্ষ। তো সুতরাং কত মানুষ বেনিফিটেড হচ্ছে একবার ভেবে দেখো। অবদানটা কার? বিবেকানন্দের অবদান। সেই জন্য স্বামীজিকে তোমরা ভালোবাসতে শেখো, স্বামীজিকে জীবন দেবতা রূপে গ্রহণ করতে শেখো, এটাই বলা। সেখান থেকে তোমরা ভালো থটস পাবে, নিজেদের জীবন তৈরি করতে পারবে পজিটিভ ভাব নিয়ে। একবার নাও। নেক্সট, একবার তোমার রোমারুলা, পাশ্চাত্য মনীষী, সে রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন প্রসঙ্গ করতে গিয়ে যে আমি ভারতবর্ষ সম্বন্ধে একটু জানতে চাই। তখন তার উত্তরে রবি ঠাকুর বলেছিলেন যে তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো, কারণ ইন হিম এভরিথিং ইজ পজিটিভ। সমস্ত কথাটাই তার পজিটিভ ভাবে, কোনোটাই ধ্বংসাত্মক নয়। এটি আমরা শিখতে পারি। এই দেখো কি সুন্দর বড় বড় হাসপাতাল, ওই যে উপরে কলকাতার সেবা প্রতিষ্ঠান, কত বড় হাসপাতাল, 7 তলা বাড়ি। সেই রকম অনেক হাসপাতাল আছে, 30-35টি হাসপাতাল আছে সারা ভারতবর্ষ জুড়ে। তারপরে বৃন্দাবনের হাসপাতাল সম্পূর্ণ ফ্রি, রুগীকে 1 পয়সাও দিতে হয় না। এই একটি হাসপাতাল আছে যেটি সম্পূর্ণ ফ্রি, হাজার হাজার রুগী সেখানে চিকিৎসা লাভ করে। তারপরে লখনৌ, 6টা স্টেটের মানুষরা ওখানে যায়, এত সুন্দর চিকিৎসা করা হয় এই লখনৌ হাসপাতালে। আমি কয়েকটি ছবি পেয়েছি, তাই তোমাদের দেখালাম একটা আইডিয়া দেওয়ার জন্য। এইরকম আমাদের 30-35টি হাসপাতাল রয়েছে সারা ভারতবর্ষে। ডান দিকের রোতে রয়েছে কি দেখো, উপরে আছে দেওঘর স্কুল।
তোমরা নিশ্চয়ই ছাত্র, ভালো পড়াশোনার জন্য সবাই অভিভাবকরা খোঁজ করে। দেওঘর, পুরুলিয়া, নরেন্দ্রপুর, এইগুলো আমাদের মিশনের প্রথম শ্রেণীর স্কুল এইগুলো। তো দেওঘর স্কুলের ছবিটি দিলাম। আর এই যে মঠের কাছেই আছে বিদ্যামন্দির কলেজ, সেখানেও হায়ার সেকেন্ডারি সেকশন আছে 11-12, সেখানে 600 মতো ছাত্র উইথ হোস্টেল সহ রেসিডেন্ট সার্কিট সেখানে পড়াশুনো করে। তারপরেরটি হচ্ছে রামহরিপুর স্কুল, এটি নরেন্দ্রপুরের মতোই এইরকম বড় বড় স্কুল আছে, মেড্রাসে আছে স্কুল আছে। এই চেরাপুঞ্জি তোমরা তো জানোই না, চেরাপুঞ্জি একটা আশ্রমের আন্ডারে প্রায় 70টা স্কুল পরিচালনা করেন। 70টা স্কুল। তোমরা ভালো পড়াশুনো করে ভালো রেজাল্ট করে তোমরা ওখানে অ্যাপিল করো, তোমাদের টিচার হিসাবে নিয়ে নেবে তারা। সুতরাং এগুলো জানতে হয় কোথায় কি ঘটছে। তো এইগুলো আমাদের স্কুলের ছবিগুলো দেখালাম। নেক্সট। এরপর স্বামীজির প্রেরণা কিভাবে পেয়েছিলেন। স্বামীজি প্রথম তিনি ভ্রমণ করতে করতে, ভারত ভ্রমণ করতে করতে তিনি কন্যাকুমারী, দক্ষিণ ভারতের শেষ শিলাখণ্ড কন্যাকুমারী শিলাখণ্ডে বসে তিনি ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করেছিলেন। তখন তিনি তার ইষ্ট দেবতাকে খুঁজে পাননি ধ্যানের জায়গায়, আসনে। তিনি কি ভেসে উঠেছিল তার অন্তরে? না, এই ভারতবর্ষ এবং ভারতবর্ষের জনগণ। কারণ তিনি দুটো তফাৎ দেখেছিলেন, আমরা পরে আসছি। তো সেই জন্য তিনি চিন্তা করতে করতে ভারতের কিভাবে পুনরুত্থান ঘটানো যায় এই সব প্ল্যান প্রোগ্রাম করছেন। সেখানে বলছেন যে দরকার হলে সন্ন্যাসীরা বিদেশে যাবে, এরকম পর্যন্ত তার চিন্তার মধ্যে এসেছিল। তারপরে দেখো তিনি এই যে ডান দিকের যে উপরের ছবিটি, এটা হলো চিকাগো আর্ট ইনস্টিটিউট, যে হলে 7,000 শ্রোতা স্বামীজির বক্তৃতা শুনেছিলেন। বিরাট বিরাট হল, প্রতি রয়েছে 30টা হল রয়েছে। চিন্তা করো কি ওই যে ধর্ম মহাসম্মেলন এবং এক্সিবিশন কিভাবে কি হবে, তার সূচিপত্র, অনুষ্ঠান সূচিটি একটা বই হয়ে গিয়েছিল। 2.5 বছর ধরে ভাবনা চিন্তা করে পৃথিবীর সমস্ত দেশ থেকে ধর্মীয় প্রবক্তাদের নিয়ে এই সম্মেলন হয়েছিল। ওইখানেই স্বামীজি হাততালি পেয়েছিলেন এবং বিশ্বের দরবারে ভারতবর্ষকে সম্মান পাইয়ে দিয়েছিলেন এই আর্ট ইনস্টিটিউট। তারপরেই তিনি যখন রামকৃষ্ণ মিশন করলেন, তিনি ওই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই সেবামূলক কাজ শুরু করলেন সন্ন্যাসীদের দ্বারা। তারপরেরটা দেখি, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা স্বামীজির বাণীতে প্রেরণা লাভ করে দেশ তখন পরাধীন ছিল, যাতে স্বাধীনতা লাভ করে সেই চেষ্টা করেছিলেন। ওদিকের ছবিটাতে আমরা পাই শ্রীরামকৃষ্ণ দেবের এই 16 জন যে অন্তরঙ্গ ত্যাগী সন্তান, যারা শ্রীরামকৃষ্ণের বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন, সেই 16 জনের ছবি। তাই তোমরা ভালোবাসতে শেখো স্বামীজিকে, স্বামীজিকে জীবনের আদর্শ রূপে গ্রহণ করো। এইরকম যুগপুরুষ সপ্তর্ষি মণ্ডলের ঋষি ছিলেন, ঠাকুর বলতেন, খুব রেয়ার এই জগতে জন্মগ্রহণ করে। তো 1000 বছর পরে হয়তো আরেকজন এরকম মহাপুরুষ আসবেন। সুতরাং আমরা ভাগ্যবান, আমরা স্বামীজিকে এই যুগে পেয়েছি। তোমরা স্বামীজিকে পাঠ করো, স্বামীজিকে ধ্যান করো, স্বামীজির কাছে প্রার্থনা করো, নিঃসন্দেহে তোমরা নূতন জীবন লাভ করতে পারবে। তো এরপর আমাদের যে বিষয়, এই যে ওই দিকের যে ছবিটি, ওটি হলো বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ টেম্পল। তোমরা তো হয়তো জীবনে কোনোদিন যাওয়ার সুযোগ পাবে না। এটি হলো শ্রীরামকৃষ্ণ টেম্পল, বেলুর মঠ। এই বেলুর মঠে 1000 সাধু সন্ত রয়েছে, তারাই কাজকর্ম করছেন সারা ভারতে, ভারতের বাইরেও। আর এদিকের ছবিটি মা সারদা দেবীর ছবি। যে কথা তোমাদের বলতে চাই সেটি হলো, স্বামীজি যখন ভারতবর্ষ তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন দেখেছিলেন বুভুক্ষু, অশিক্ষিত, দরিদ্র ভারতবর্ষকে দেখেছিলেন। বলেন
সেখানে তাদের সমাজ জীবনে সুখ, শান্তি, বৈভব, ঐশ্বর্য। তার অন্তরে প্রশ্ন জাগলো যে কেন এই পার্থক্য? একটা দেশ গরিব আর একটা দেশ ধনী, কেন এই পার্থক্য? তার উত্তর তিনি তার অন্তরেই পেয়েছিলেন। পার্থক্যের কারণ পাশ্চাত্যরা তারা নিজেদের দেশে প্রকৃত শিক্ষাকে বিস্তার করতে পেরেছিলেন, কিন্তু ভারতবর্ষ পারেনি। সেই জন্য স্বামীজি যখন পাশ্চাত্য থেকে ফিরে এসে ভারতবর্ষে ভারতবাসীকে লক্ষ্য করে কিছু বলেছিলেন, তখন তিনি বারবার বলেছিলেন, আমি চাই ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। এই লাইনটি তোমরা মনে রেখো। ম্যান মেকিং, স্বামীজি কি চেয়েছিলেন? ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। এই লাইনটি মনে রেখো, সেইভাবে নিজেদের তৈরি করো। আর স্বামীজি তোমাদের লক্ষ্য করে কি বলেছিলেন? আমি চাই যে তোমরা শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, পরহিতে জীবন পাত করো, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এই হলো স্বামীজি তোমাদের সকলের কাছে এইগুলি চেয়েছিলেন। এখন প্রশ্ন তোমাদের জাগতে পারে যে কিভাবে আমরা নিজেদেরকে এইভাবে তৈরি করব? না, কিছু মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে অন্তরে। এই স্কুলের লেখাপড়া শেখার সাথে সাথে প্রথম মূল্যবোধটি হলো মরাল ভ্যালুজ, নৈতিক মূল্যবোধ। দ্বিতীয় হলো রিলিজিয়াস ভ্যালুজ, তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছ সেই ধর্মের শাস্ত্র আছে, সেখান থেকে অনুশাসন নিয়ে নিজের জীবনটিকে তৈরি করো। এরপর হলো কালচারাল ভ্যালুজ, সংস্কৃতিগত মূল্যবোধ। প্রত্যেকটি জাতির নিজস্ব একটি কৃষ্টি সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির সম্বন্ধে জানো, সেই সংস্কৃতি কি বলতে চায়, কি নির্দেশ, কি উপদেশ, তার প্রয়োজনীয়তা কতখানি ইত্যাদি জেনে নিয়ে সেইভাবে নিজেকে তৈরি করো। এরপর প্যাট্রিয়টিক ভ্যালুজ, দেশপ্রেম। তো দেশকে, তোমার নিজের জন্মভূমিকে তুমি ভালোবাসতে শেখো, বেঈমান হবে না, বিট্রে করবে না দেশের কোনো কাজ কর্মে। তো এইভাবে আমাদের নিজেদের তৈরি করতে হবে। শিক্ষিত হওয়ার সাথে সাথে সেন্স অফ ডিউটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেন্স অফ জাস্টিস, এই মূল্যবোধগুলো তোমাদের অন্তরে যেন জেগে ওঠে। তো কি ভাব নিয়ে এই সংসারে থাকবে, একটি ছোট্ট গল্প বলে আমার বক্তব্য শেষ করব। সেই গল্পটি হলো, একদিন এক জমিদার তিনি ঘোড়ায় চেপে বেড়াতে বেরিয়েছিলেন। গোধূলি বেলা, বিকাল বেলা ফিরে যাচ্ছেন তার ঘরে। হঠাৎ দেখতে পেলেন যে রাস্তার পাশে চাষ জমিতে একজন বৃদ্ধ চাষি কিছু গাছ লাগাচ্ছেন। তো দূর থেকে জমিদার বাবু বুঝতে পারলেন গাছগুলো খুব দামি গাছ। তো এই গাছগুলো ফুল ফল দেবে 30 বছর পরে। জমিদার বাবু আরো ক্যালকুলেশন করলেন, ভেবে দেখলেন যে আরে এ তো বৃদ্ধ চাষি, ফুল ফল হওয়ার আগেই তো এর মৃত্যু ঘটবে, তাহলে কোন ইন্টারেস্টে এই চাষি এই গাছগুলো লাগাচ্ছে। তো সেই কৌতূহল মেটানোর জন্য তিনি গেলেন চাষিটির কাছে, গিয়ে বললেন, তিনি জানতেন যে হারান, তুমি যে গাছগুলো লাগাচ্ছ এই গাছগুলো কি গাছ তুমি জানো তো? না, হ্যাঁ আমি তো জানি, এ তো আখরোটের গাছ। তো তুমি কি জানো এই গাছ কবে ফুল ফল দেবে? জানি, 30 বছর সময় লাগবে। তুমি এও কি জানো যে ফুল ফল হওয়ার আগে তোমার শরীর চলে যাবে, অর্থাৎ মৃত্যু হবে তোমার? না, তাও তো আমি জানি। তো তাহলে কোন ইন্টারেস্টে তুমি এই গাছগুলো লাগাচ্ছ? তখন কি সুন্দর উত্তর দিয়েছিল সেই চাষি। তখন বলেছিলেন, দেখুন জমিদার বাবু, আমি এই পৃথিবীতে জন্মানোর পর অন্যের লাগানো গাছের ফল খেয়ে সুন্দরভাবে জীবন যাপন করেছি এত বৎসর। তাই আমার ইচ্ছা মৃত্যুর পূর্বে আমিও কিছু ভালো গাছ লাগিয়ে যেতে চাই। ভবিষ্যতে যারা এই জন্মভূমিতে জন্মগ্রহণ করবে তারা এই সব গাছের ফল খেয়ে সুখে শান্তিতে বেঁচে থাকবে।
কি সুন্দর একটি ভাব, এটি সুন্দর একটি থটস, চিন্তা। এই যে আমাদের ভারত সংস্কৃতির কথা, বসুধৈব কুটুম্বকম, কেউ পর নয়, সবাই আপন, সবাই আত্মীয়। মা সারদা দেবীরও শেষ বাণী, তোমরা যারা তার জীবনী মূলক বই পড়েছ, তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে এই কথাটি বলেছিলেন, কেউ পর নয় মা, জগৎ তোমার, সকলকে আপনার করে নিতে শেখো। এই যে বাণীগুলো তাদের, তার পেছনে আছে তাদের উপলব্ধি। সেই উপলব্ধি পর্যন্ত যাওয়া কষ্টকর, কিন্তু বাণীগুলোকে অবলম্বন করে আমরা আমাদের জীবন তৈরি করতে পারি। আজকে খুব ভালো লাগছে তোমাদের স্কুলে আসতে পেরে। আমাদের টাইম কম বলে আমরা বক্তব্য বড় করতে পারলাম না। যাই হোক, মঙ্গলময় ভগবানের কাছে আন্তরিক প্রার্থনা, তাঁর আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক, তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর এবং মধুময় হোক, সার্থক হয়ে উঠুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মহারাজ, এবার আমি শ্রদ্ধেয় দীপক চক্রবর্তী স্যারকে অনুরোধ করবো কয়েকটা কথা তোমাদেরকে বলতে, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, একটু সময় ধৈর্য ধরো। মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় মহারাজ, এইখানে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা, সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। আর যারা এখানে আছেন আমাদের এই গ্রামের আরও এখানে সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। আর স্নেহ, মমতা, ভালোবাসা সব কিছু জানাচ্ছি আমাদের প্রিয় ছাত্রছাত্রী। খুব সুন্দর লাগছে, অনেক দিন পরে এইখানে এসেছে। যাই হোক, এগুলো আমাদের সময় নাই বেশি আমাদের, তার জন্য বেশি দীর্ঘায়িত করছি না। আমি শুধু আজকের আমাদের মূল্যবোধের জেগে গেছে এইরকম ম্যান মেকিং